আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বড় মামা হঠাৎ একদিন অনেক রাতের রোদেলাদের বাসায় যায়। এত রাতে বড় ভাইকে তা বাড়িতে দেখে নাসিমা হতভম্ব। তারা বাড়ি ছেড়ে এসেছে মাস 3 হলো। তার ভাই এ পর্যন্ত এদিকে পা মারায়নি, তাহলে এত রাতে এখানে কেন? কোনো সমস্যা হয়নি তো? বড় ভাই এসেছে, তাকে তো এসব বলা যায় না। নাসিমা তাকে ঘরে এনে বসতে দিলেন। রোদেলাকে বলল, চা বসা। এত রাতে বড় মামা কখনো চা খান না, তা রোদেলার জানা আছে। রোদেলাকে এখান থেকে সরাতেই তার এই আদেশ তা বুঝতে সময় লাগে না ওর। তাই বাইরের ঘরে চলে যায় ওরা 2 বোন। ওদের তো আর আলাদা ঘর নেই। সামনে হাঁটা চলার যে পথ, সেখানে সিঙ্গেল ডিভানের মতো বক্স খাট পাতা, সেখানেই বসে 2 বোন। এরপর নাসিমার সাথে তিনি কথা বলেন, তার গাফিলতির কথা, অসহায়ত্বের কথা, অপারগতার কথা। এইমাত্র এই ব্যক্তির কথা নাসিমা অখণ্ড মনোযোগ নিয়ে শোনেন। তার ভিতরে কি হচ্ছিল তা ভাষায় প্রকাশ না করলেও তার অশ্রু যেন কথা বলছিল সেদিন। ভাইকে কিছুই বলেনি সে, প্রতিবারের মতো এবারও বলেছেন, যা ভালো বোঝেন তাই করেন। যেন নাসিমার নিজের কোনো বুঝ নেই, ভবিষ্যতের ভাবনা নেই। বড় মামা পূর্বাচলে নির্মাণাধীন বাড়িটা বিক্রি করে দিবে। সে বাড়িতে নাসিমারও একটা অংশ রয়েছে, তাই যৌক্তিক দিক থেকে তাকে জানানো, তার অনুমতি নেবার একটা ব্যাপার রয়েছে। যদিও তিনি অনুমতির ধার ধারলেন না, তিনি শুধুমাত্র জানাতে এসেছেন। বলেছেন বেঁচে থাকলে তার ঋণ তিনি অবশ্যই পরিশোধ করবেন। কিভাবে করবেন তার উল্লেখ তিনি করেননি। নাসিমা বুঝল ব্যাপারটা, টাকাটা জোগাড় হলে বাড়িটা হাতছাড়া হবে না। পরে তার ভাই তার একটা ব্যবস্থা ঠিক করে দিবে। তিনি জানেন নাসিমা এতে আপত্তি করবে না, তাই তাকে একথা জানাতে এত রাতে তার আগমন। সে সপ্তাহের মধ্যেই পূর্বাচলের নির্মাণাধীন 4 তলা বাড়িটা বিক্রি করে দিলেন। অনেক দরদাম শেষে ঠিক হলো 60 লাখে। কিছু টাকা অগ্রিম দিয়ে রেজিস্টার করে নিলেন তারা। সে টাকাটা ছোট ভাইকে দিলেন বড় মামা। বললেন এই মাসের মধ্যেই বাকি টাকা ফেরত দিবেন তিনি। গত কয়েকদিনের ব্যবধানে বড় মামার বয়স যেন অনেক বেড়ে গেছে। ইদানিং শরীরটাও ভালো না তার। এর আগে খেয়েছিলেন ধাক্কা, এবারকারটা রীতিমতো আছাড়। আঘাতে মুষড়ে পড়ছিলেন তিনি। বড় মামি ধীর বুদ্ধির লোক, তাকে তেমন বিচলিত না লাগলেও তিনি যে মনে মনে ভঙ্গুর তা তার চলাফেরায় বোঝা যাচ্ছে। কিন্তু তিনি এত শক্ত মহিলা তা এমন পরিস্থিতি না আসলে কেউ জানতেই পারত না। এদিকে নাতাশা ওর ছোট চাচার এমন ব্যবহার জানতে পেরে ভীষণ অবাক হয়। বাড়ি এসে খুব রাগ করে ওর বাবার সাথে, কেন ওকে এমন জানায়নি তাই। মনে মনে ভীষণ কষ্ট পায় নাতাশা। যে ভাইকে বাবার মতো দায়িত্ব নিয়ে মানুষ করলো, সেই কিনা দিন শেষে নাতাশাকে ওর বাবা বলে, এখন এসব বলে লাভ নেই। আমি যাই করেছি ভাই বোনদের জন্য, তা আমার দায়িত্ব ছিল। তাছাড়া টাকাটা আমি ঋণ হিসাবে নিয়েছিলাম, তাইও যাচ্ছে। এতে তো ওর দোষ দেখছি না। বাবা, দোষ জীবনে তুমি দেখেছো? ওই যে তোমার মা বোন আমার মায়ের জীবনটারে কয়লা বানিয়েছেন, তাই তোমার চোখে ঠেকে নাই। এ জীবনে এত ভারী তোমার চোখের পর্দা, এ আর কি তার কাছে? আর কি বললা? ঋণ? তোমার বাবা যখন মারা গেছেন তখন তোমাদের এই বাড়িটাই ছিল একমাত্র সম্পদ। এই বাড়ি তো ভাড়াও দাওনি কোনোদিন, নিজেরাই ছিলে। ওই যে কুত্তার পাল ছিল, তাদের খাওয়া, পড়াশোনা, কাপড় চোপড় কোত্থেকে আসছে? কে জোগাড় করেছে তা কি সবাই ভুলে গেছে? এক একজনকে পড়াশোনা করিয়েছ, বিয়ে দিয়ে দিয়েছ, ইদ্রে এইরে সেইরে চলে আসছে এখন পর্যন্ত। নাতাশার মা রান্নাঘর থেকে দৌড়ে এসে নাতাশাকে ধমক দিল, নাতাশা, কি সব বলছিস তুই? এগুলো আবার কেমন ভাষা? রাখো তোমার ভাষা। তোমার বাবার জীবন শেষ এদের দেখতে দেখতে। সেই ঋণ কে শোধ করবে? এদের যিনি জন্ম দিয়েছেন তিনি তো মরে খালাস হয়েছে। তিনি তো এই বাড়ি ছাড়া কিছুই রেখে যায়নি, সবাই লুটিয়ে গেছেন মরার আগে। আর আমার বাবা এই বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে আঁকড়ে ধরে রেখেছে আজীবন। সেই ঋণ কে শোধ করবে?
নাতাশার মা নাতাশাকে একটা থাপ্পড় দিল। নাতাশার বাবা মাথা নিচু করে চুপচাপ শুনছে সব। জীবন নামের জটিল অঙ্কটার হিসেব কষছেন হয়তো, উত্তর মিলছে না, তাই বারবার তালগোল পাকিয়ে যাচ্ছে। এমনটা তো হবার কথা ছিল না। নাতাশা কান্নাজড়িত কণ্ঠে বলল, এ বাড়ি তুমি লিখে দাও ওদেরকে। তোমাদের দুজনকে আমি আমার কাছে নিয়ে যাব। এ অমানুষদের কাছে রাখবো না আমি তোমাদের, যারা বাবার মতো বড় ভাইকে এমন হেনস্থা করে টাকার জন্য। তারা যে তোমাদের খুন করবে না তা কে বললে? ঘরে থাকা সবাই চুপ, যেন জীবন নাটকের পরের অংশের কথাগুলো হারিয়ে গেছে। বড় মামার মন্দ ভাগ্যের বিড়ম্বনা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, যার কপালে যতটুকু ভোগান্তি থাকে তাকে তা পোহাতেই হবে। এরই মধ্যে একদিন পাওনা টাকা আনতে গিয়ে বেশ রাত করে ফেরেন তিনি। বাড়ি ফিরে কেমন চেহারা করে যেন বসে থাকে খাটের এক কোণে, কোনো কথা বলে না কারোর সাথে। বড় মামি ভয় পেয়ে যায় তার এই আচরণে। হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে যান মাটিতে। হার্ট অ্যাটাকের মতো অবস্থা। তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। 2 দিন পর একটু সুস্থ হলে জানা যায় কিছু টাকা নিয়ে তিনি যে জমি রেজিস্টার করে দিয়েছেন, তারা 1 সপ্তাহ সময় নিলেও টাকাটা দিতে গড়িমসি করেছিল। শেষ যেদিন গেল তাকে হাত পা বেঁধে একটা ঘরে আটকে রেখেছিল টানা 7 ঘন্টা। তারা নাকি বড় মামাকে পিস্তল দেখিয়ে নিষেধ করেছেন আর আসতে। এর পরের বার আসলে লাশ হয়ে ফিরতে হবে তাও বলে দিয়েছেন। এমন পরিস্থিতিতে শরীর মাথা কাজ করার কথা না, তাই তার এমন বেহাল অবস্থা। বড় মামি যেন কান্নাও ভুলে গেছে। বড় মামার চেহারায় দেশে হারা ভাব। এদিকে বোনেরা এসে সান্ত্বনা দেন বড় ভাইকে। আগুন লাগলে পানিতে নিভে, কিন্তু সাগরেই যদি আগুন লাগে সে আগুন নিভে কিভাবে? বোনেরা ছোট ভাইয়ের সাথে কথা বলে, সময় দিতে বলে বড় ভাইকে। সে চলে যাবে আগামী মাসে, সময় কম হাতে। তাই বোনদের অনুরোধে বড়জনকে সময় দেয়। কিন্তু বড় মামার সময় নিয়েই বা কী লাভ? টাকা তিনি দিবেন কোথা থেকে? শেষ ভরসার জায়গা যখন থাকে না, তখন নাকি মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। নাতাশা বলল, বাবা, তুমি একদমই চিন্তা করবে না। আমি কল্লোলকে টাকাটা দিতে বলবো। টাকাটা আমি ধার হিসেবে নেব। এই ঋণ নিয়ে তোমায় ভাবতে হবে না বাবা। এই ঋণ আমি শোধ করব কল্লোলকে। বড় মামি এসব পারিবারিক বিষয় জানাতে না করে কল্লোলকে। নাতাশা তখন বলে, মা, আত্মীয়রা শুধু ঈদে উৎসবে বেড়ানো খাওয়ানোর জন্য আর কি দেবে তা নেয়ার জন্য না, বিপদে পাশে থাকার জন্যও না। কথাগুলো যে বাকি 2 ফুপুকে খোঁচা দিয়ে বলেছে নাতাশা, তা তারা ঠিকই বুঝলেন। ছোট বোন হওয়ায় এটা সেটা সব সময় আবদার চলে ভাইয়ের কাছে। আর এখন যখন ভাইয়ের বিপদ, তখন দুটো কথা বলার লোকও পাওয়া যায় না। তাই নাতাশার এই কথার বান তাদের প্রতি। তারা কোনো প্রতিবাদ করে না। আসলে বড় মামি ভীষণ ভালো মানুষ কিনা, তাদের এসব ভুল অন্যায় সবসময় ছোট বলে ক্ষমার চোখে দেখেছে। তার এই বড় বোন তাদের অমানুষ করেছে। তাছাড়া বড় মামাও কড়া মানুষ, তিনি তার স্ত্রীকে থোড়াই কেয়ার করেছেন। অথচ এই বিপদে অনেক সুযোগ থাকা সত্ত্বেও একটা কটু কথাও শোনায়নি স্বামীকে। বড় মামা তাই মনে মনে অনুতপ্ত। এই ভাই বোনের জন্য নিজের স্ত্রীকে তুচ্ছ জ্ঞান করেছেন দিনের পর দিন, বছরের পর বছর। না ভালোবেসেছে স্বামী, না শ্বশুরবাড়ির কোনো ননদ, তবুও কোনো অভিযোগ নেই তার। এসবে মানিয়েছেন নিজেকে দিনে দিনে। আজ তাই এসব কষ্ট তাকে স্পর্শ করে না। বড় মামি নাতাশাকে বলে দিয়েছে, আমরা মরেছি, এসবে তুই নিজেকে জড়াস না মা। 1 টাকা 2 টাকা না, লাখ লাখ টাকার মামলা, জামাই জনের ঘর। আজ ভালো তো কাল এসব নিয়ে তোদের মধ্যে ঝামেলা হবে। দরকার নাই রে মা। কপাল যদি ভালো হতো তাহলে তো তোর ভাই বুঝতো, আমাদের দুঃখও হতো না। আজ রাত 8টায় ছোট মামার ফ্লাইট। বিকাল 4টা অবধি তা কেউ জানতো না। এমনিই দূরত্ব 2 ভাইয়ের মধ্যে হয়েছে যে একই বাড়িতে থেকেও তারা কত দূরে। নোবেল শেষ পর্যন্ত যাবে না বলেই ঠিক করলো। সেই নিয়ে বাবা ছেলে কথা কাটাকাটির সুবাদে জানা যায় যে আজ তারা চলে যাচ্ছে। নোবেল যাবে না, কারণ এখানে ওর বন্ধু বান্ধব, পরিচিত আত্মীয়, ভালোবাসার মানুষ সব।
ওই বিদেশ বিভুঁইয়ে না আছে পরিচিত, না নিজের লোক। তাছাড়া ওর না যাবারও শক্ত কারণ আছে। ছোটবেলায় যখন নতুন মাকে বিয়ে করে আনলো ওর বাবা, ঈদের চাঁদে উৎসবে নতুন মায়ের বাবার গ্রামের বাড়িতে প্রতি বছরই তারা যেতেন। গ্রামটা নাকি দেখতে ভীষণ সুন্দর। ওর নতুন মায়ের ঘরে যখন ছোট ভাই পাভেল এলো, তাকে নিয়েও তারা গ্রামের বাড়িতে যেতেন। এবারই নাতাশা, রোদেলা, প্রিসিলা পর্যন্ত গিয়েছে সেই গ্রামে, কিন্তু আজ অবধি নোবেলের সেই গ্রামে যাওয়া হয়নি। ছোটবেলায় ওর নিজের মা চলে যাবার পর নোবেলের দুষ্টুমি যেন বেড়েই চলেছিল দিনের পর দিন। তারপর ওর বাবা বিয়ে করে আনলেন নতুন মাকে। ওর অবাধ্যতা যেন বেড়েই চলেছিল। ওর এসব সহ্যই করতে পারতো না কেউ। শাসন তো করাই যেত না, উল্টে ফুপুর আশকারা পেয়ে পেয়ে দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছিল। তাই ওকে বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে দিয়ে দিল ওর বাবা। সপ্তাহে একদিন করে দেখতে আসবে এই কথা দিয়েছিল, কিন্তু প্রথম শুক্রবার করে আসলেও পরে তাও বন্ধ হয়ে যায়। কারণ নোবেল বাড়ির কেউ এলেই বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করে, পিছু নেয়। ওকে তখন রেখে আসা মুশকিল হয়ে যায়, তাই সপ্তাহে সপ্তাহে যাওয়া বন্ধ করে দেয়। তখন পুরো বাড়ি যেন গা ঝাড়া দিয়ে উঠল, এক নাসিমা ছাড়া। তারা এদিক সেদিক বেড়াতে যেত, সবাই সবার স্বাভাবিক জীবনে ব্যস্ত। নোবেল নামক আপদ ঘর থেকে বিদায়। এরপর যখন নতুন মায়ের ঘরে পাভেল এলো, তখন ওকে নিয়ে তারা বেড়াতে যেত, ঘুরতে যেত। এটাই নিয়ম হয়ে গেল। একটা সময় যখন বোর্ডিং স্কুল থেকে চলে এলো, তবুও তাদের সাথে যাওয়া হতো না নোবেলের। কারণ তার বাবার বাড়ির আত্মীয়রা কেউ জানতো না যে ছোট মামার আগে একটা পরিবার ছিল, সেই ঘরের একটা ছেলেও আছে। না বুঝে নোবেল অনেক কাঁদতো নানু বাড়ি যাবো বলে। পাভেল চাই, এবারই সবাই যেতে পারলে ও কেন পারবে না, তাই ছিল ওর ছোট্ট মনের প্রশ্ন। কিন্তু ওকে তারা কখনোই নিত না। এই কষ্টটা ওর মনে গাঢ় দাগ কেটেছে। আজ ওকে তারাই নিতে চাইছে সাথে করে, কিন্তু ও যেতে চায় না। না যেতে চাওয়া দোষের কিছু না, কারণ এত বছরে যে দূরত্ব তৈরি হয়েছে বাবা ছেলের মাঝে, তা এত সহজ গোছানো। অবশেষে ছোট মামা রাগ করে ওকে রেখে ইংল্যান্ডের পথে পাড়ি জমালো। ওর কাগজপত্র রেখে গেল। মামার ধারণা ছিল না যে ওর উপায় কই, সব বুঝলে আসবেই সুরসুর করে। শেষমেশ নোবেলের ঠাঁই হলো রোদেলাদের বাসায়। রোদেলাদের মনে যেন অশান্তি শুরু হলো। ওর জন্য কৃষ্ণচূড়া ছেড়েছে ওরা, ওর বাবা কাকার জন্য ওদের ভবিষ্যৎ অন্ধকার। শেষে ও এসে জুটল। রোদেলা মুখে কিছু বলে না ঠিকই, কিন্তু মনে মনে ওর অশান্তির শেষ নেই। ছোট মামা এসব জেনে নাসিমাকে ফোন করে বলে ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিতে। ওইখানে ওর ভবিষ্যৎ কত উজ্জ্বল তা বলে। নাসিমা নোবেলের ভালো চায়, তাই বলে ঠিক আছে, ওকে বুঝিয়ে বলবো, যাক কয়েকদিন। পরে ছোট মামা বলে ওকে বলিস। এভাবেই চলে ওদের দিন। এত বড় ছেলে কাজকর্মের ঠিক নাই, দিনের 11টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায়। কি যে বিশ্রী অবস্থা। পরে নাসিমা বলে, তুই এখানে এসে খাওয়া দাওয়া করে যাস, রাতে নিজের ঘরে গিয়ে ঘুমাস। কে শোনে কার কথা। ও বলে আমি তোমাদের সাথে থাকবো, তোমরা যদি যাও তবে তোমাদের সাথে আমিও যাবো ওই বাড়িতে। চলো না ফুপু, ঘরগুলো তো পড়েই আছে। কিছুদিন পর ছোট মামাও ফোন করে বলে কৃষ্ণচূড়ায় ফিরে যেতে। তাছাড়া এক রুমের বাসা ওদের, হাঁটার একটু জায়গা, সেখানে ঘুমায় নোবেল। বিশ্রী অবস্থা, কিন্তু নাসিমা সে বাড়িতে ফিরে যাবে না। সে কষ্টও পেয়েছে সে বাড়ির মানুষের কাছ থেকে, তাও জীবনেও ভুলবে না। এদিকে বড় মামার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায়। হসপিটালে ভর্তি হয়েছে 2 দিন। টেস্টের রিপোর্ট দিবে আজ সন্ধ্যায়। ডাক্তাররা চিন্তিত, তাকে অবজারভেশনে রেখেছেন। ডাক্তাররা ক্যান্সারের আশঙ্কা করছে। বড় মামি খুবই চিন্তিত, তার সব কুলই ভেঙে গেছে। ছেলে তো থাকতেও নেই, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। দেবরের ঋণ দিতে গিয়ে বাড়ি হারালেন, ননদের কাছেও ঋণী। এখন যদি খারাপ কিছু হয় তাহলে উপায় কি হবে? এই স্বামীই তার একমাত্র ভরসা। সন্ধ্যায় ডাক্তারের রিপোর্ট হাতে পেয়ে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ডাক্তাররা যে আশঙ্কা করছে তাই সত্যি হয়ে দেখা দিল রিপোর্টে। নাতাশা খুবই ভেঙে পড়ল এই খবরে, কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। কল্লোল বলল, চিন্তা করবেন না মা, অনেক সময় রিপোর্টে ভুল আসে,
আমরা বাবাকে অন্য কোথাও টেস্টগুলো করাবো। দেখা গেল সেখানে এসব কিছুই ধরা পড়লো না। কিন্তু তার মন মানে না, মনে যে ডাক ডাকছে। একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে কোথাও না কোথাও থেকে। পরপর 2 দফায় টেস্ট করা হলো রিপোর্ট রিচেকের জন্য। 2 রিপোর্টেই এক রেজাল্ট এলো। এবার সবাই সত্যিই ভেঙে পড়ল। ক্যান্সার এখন 2য় স্টেজে রয়েছে। আল্লাহ চাইলেও চিকিৎসা করলে সুস্থ হতে পারেন। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা টাকা। ভাড়ার দোকানগুলো বিক্রি করে বাড়ির কাছে খরচের পর এমনিতেই তাদের চলতে এখন কষ্ট হচ্ছে। তাছাড়া নাতাশার বিয়েতে মামার সব সঞ্চয় দুহাতে খরচ করেছেন। ছেলেকে তো গড়েই দিয়েছেন, মেয়ের জন্য তেমন কিছুই করেননি। তার উপর একমাত্র মেয়ে, তাই কার্পণ্য করেননি মেয়ের বিয়েতে খরচ করতে। রিটায়ার্ডের পর যে ব্যবসা শুরু করেছে তাও তেমন জমাতে পারেনি। শেষ বয়সে এত ধকল শরীর যেন চলেই না, তাই ব্যবসা গুটিয়ে নিয়েছেন। বাড়ি ভাড়া তো লাগে না, তার চাকরি জীবনের পেনশনের টাকায় কোনো মতে চলে যায় সংসার। সব কুল হারিয়ে এখন তিনি নিঃস্ব প্রায়। বোনেরা টেস্টের সময় কিছু টাকা দিয়েছিল, কিন্তু এই যে লম্বা সময় ধরে তার চিকিৎসা করতে হবে, তার খরচ কোথা থেকে আসবে ভেবেই বড় মামির মাথায় হাত। দেশে এই চিকিৎসা ব্যয়বহুল। পার্শ্ববর্তী দেশ ভারতে মোটামুটি কম খরচে চিকিৎসা করানো যাবে, কিন্তু টাকা আসবে কোথা থেকে? কল্লোল এসব শুনে বড় মামা মামির ভিসা এবং যাবার ব্যবস্থা করলো। বলল, মা, আমি যথাসাধ্য চেষ্টা করব, আপনারা আমার উপর ভরসা করুন। কিন্তু যতই হোক মেয়ের জামাই, ও এই বিপদে এগিয়ে এসেছে, তাই বলে তো ওর আশায় সব ছেড়ে বসে থাকা যায় না। বড় মামি দিন রাত শুধু কাঁদেন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ কেন এমন মুখ ফিরিয়ে নিয়েছে তাদের উপর থেকে? তিনি ছাড়া তো আর কেউ নাই সাহায্য করার। অবশেষে তাদের যাবার দিন ঠিক হলো। এদিকে কল্লোলেরও ফ্রান্সে যাবার দিনও এগিয়ে এলো। সব কিছু ঠিক করে কল্লোল চলে গেল ফ্রান্সে। টিকিটে ডেট পেছানো গেলে ও নিজেও যেত সাথে, কিন্তু এখন আর সম্ভব না হওয়ায় ও যেতে পারল না। নাতাশা খুবই ভেঙে পড়ল। একদিকে বাবার এই অবস্থা, অন্যদিকে বর চলে গেল বিদেশে। ওর কাগজপত্র তৈরিতে সময় লাগবে, এতদিন থাকা কল্লোলের সম্ভব না। তাই ও একাই গেল। বলল সব ঠিক হলেও নিতে আসবে নাতাশাকে। এমনি এক অবস্থা, সবারই মন ভঙ্গুর। তো কাকে সান্ত্বনা দিবে? বড় মামি একদিন রোদেলাদের বাসায় গেলেন সন্ধ্যার দিকে। নাসিমা ভয় পেয়ে যান ওনাকে দেখে। ভাইয়ের কিছু হলো না তো? বড় মামি একটু সময় নিয়ে নাসিমাকে বললেন, বোন, যা হয়েছে সবই তো তুমি জানো। আমাদের যে কী সময় যাচ্ছে তা নতুন করে বলার কিচ্ছু নেই। তোমার ভাইয়ের যা অবস্থা, আমি তো যত দ্রুত সম্ভব তোমার ভাইকে নিয়ে রওনা দিব। তুমি সব ভুলে ফিরে চলো। নাসিমা কেঁদে দেন। এই কান্নার কারণ কেউ জানে না তিনি ছাড়া। কান্না বড্ড ছোঁয়াছে। ঘরে থাকা সবাই কাঁদে। বড় মামি নাসিমার হাত ধরে বলেন, না করিও না বোন। তোমার সব ভাই বোনের চেয়ে তোমার ভাইয়ের প্রতি টান সবার চেয়ে বেশি, তা আমি জানি। আজ আমি সেই দাবিতেই আসছি। আগামী সপ্তাহের মধ্যে আমরা চলে যাব। আমি তোমাকে নিতে আসবো কাল। তুমি সব গোছগাছ করে নাও। বাড়িওয়ালাকে বলে দাও ঘর ছাড়ার কথা। 8টার দিকে তিনি ফিরে যান বাড়িতে। রাতে নাসিমার দুচোখ এক হয় না চিন্তায়। তাদের থেকে পাওয়া কষ্টের কথা ভেবে দুচোখ ভিজে যায় ওর। হাজার কারণ থাক কৃষ্ণচূড়া ছাড়ার, তবুও সে যে ফিরে যাবে সেখানে, তার জন্য একটা কারণই যথেষ্ট। বাবার মতো বড় ভাইকে সে অনেক ভালোবাসে। বাবা মারা যাবার পর মানুষটা কিভাবে সংসারের হাল ধরেছেন তা খুব কাছ থেকে দেখেছেন তিনি। বাকি ভাই বোন তো কত ছোট, ওরা তো বড় হয়েই সব পেয়েছে। কোত্থেকে আসছে তার উৎস খোঁজেনি। নিজের বিয়ের খবরটা ছিল না মানুষটার ভাই বোনের কথা ভেবে। একমাত্র নাসিমাই সব কাছ থেকে দেখেছে এবং মনেও রেখেছে। অনেক ভেবে উপায়ন্তর না দেখে মনে মনে নাসিমা ঠিক করে ফিরে যাবে তার বাবার বাড়ি কৃষ্ণচূড়ায়। রোদেলারা কৃষ্ণচূড়াতে এসেছে 3 দিন। আসার পর থেকে ঘর গোছানোই যেন শেষ হয় না। সব কিছু আগের মতো গোছগাছ করা হলো, তবুও কিছুই যেন আগের মতো নেই। কিছু একটা মিসিং এই বাড়ি থেকে। সবাই তা বুঝতে পারছে, কিন্তু কেউ বলছে না, বলতে পারছে না। সবাই সবার মতো করে ব্যস্ত।
তবুও যেন ওই মিসিং জিনিসটা সবার চলাচলের ছন্দ পতন করছে প্রতিনিয়ত। সেদিন বড় মামি বলল নাসিমার বড় ভাইয়ের প্রতি টানের কথা। সত্যি বলতে নাসিমার মনে সবার জন্যই টান। নোবেল ইস্যুতে ছোট ভাইয়ের সাথে নাসিমার সম্পর্ক খুব একটা ভালো না। 2-1 দিন পরপরই ঝগড়া হতো ওকে নিয়ে। তবুও তার মনে লুকানো কষ্ট তিনি বাড়ি এসেছেন। কিন্তু তার ভাই নেই। খেতে বসে কোনো একটা পদ রান্না হলো যা ছোট ভাইয়ের পছন্দের, তা নিয়ে আলোচনা। বিকালে ছাদে গেল তো ছোটনের হাতে লাগানো গাছগুলো ছুঁয়ে বলতো সেই গাছ লাগানোর গল্প। কোথায় নেই সেই ভাইয়ের গল্প। রান্নাঘরে বাসন মাজা থেকে শুরু করে নামাজের বিছানা সবখানে ভাইয়ের কথা মনে পড়ে তার। সবাই রাগী নাসিমাকে দেখে, কিন্তু তার ভিতরের কোমল যে মেয়ে রয়েছে একটা, যা আটকা পড়ে আছে জীবন নামক গোলকধাঁধায়, তার খবর কেউ রাখে না। যার সবচেয়ে বেশি জানার কথা ছিল তার সম্পর্কে, সেই বোধহয় সবচেয়ে কম জানে। বিয়ের বয়স 26 হলেও সব মিলিয়ে 26 মাসও স্বামীকে কাছে পেয়েছেন কিনা তাও নাসিমা জানে না। সেই জীবনের শুরু থেকেই এমনই লুকোচুরি খেলছে সে তার সঙ্গে। সংসার চলছে ভালোই, আগের মতো এক ছাদের নিচে এক রান্নায় পুরো পরিবার। এদিকে বড় মামার যাবার দিন ঘনিয়ে এসেছে। বড় মামি মোটে 2 লক্ষ টাকা জোগাড় করেছে, সেটা নিয়েই রওনা দিবেন তারা। দেখতে দেখতে বড় মামা মামি চলে গেল ভারতের চেন্নাইতে। সেখানেই মামার চিকিৎসা শুরু হবে। একদিকে কল্লোলের অনুপস্থিতি, আর একদিকে বাবা মায়ের চিন্তায় নাতাশার শরীর অসুস্থ হয়ে পড়ল। খাওয়া দাওয়া বন্ধ প্রায়, সারা দিন কাঁদে। এর মধ্যেই একদিন খবর আসে মাথা ঘুরে বাথরুমের সামনে পড়ে গেছে নাতাশা। নাসিমা তার বোনদেরকে নিয়ে দৌড়ে যায় ভাতিজির শ্বশুর বাড়িতে ওকে দেখতে। তাদের কপালে চিন্তার ভাঁজ। কি না কি হলো মেয়েটার। গিয়ে দেখে বাড়ি ভর্তি মেহমান। নাতাশার খালা শাশুড়ি, মামি শাশুড়ি সবাই ওকে ঘিরে বসে আছে। গিয়ে তারা যা শুনলেন খুশিতে চোখ ভিজে গেল সবার। এত দুঃখের মাঝে একটা খুশির খবর, মা হতে চলেছে নাতাশা। উত্তপ্ত মরুভূমিতে যেন এক পশলা বৃষ্টির মতো মনে হলো সবার এই খবরটাকে। খুশি যেন বাঁধনহারা। ওদের পরিবারের সবার বড় কল্লোল, তার সন্তান মানে এই পরিবারের প্রথম নাতি নাতনি আসতে চলেছে, তাই খুশি সবারই একটু বেশি। নাতাশার বাবা মাও ভীষণ খুশি এই খবরে। তাদের আদরের ছোট্ট নাতাশা মা হতে চলেছে। নাসিমা নাতাশাকে তাদের সাথে নিয়ে আসতে চায়, রাখতে চায় তাদের কাছে। নাতাশার শাশুড়ি দেন না, বলেন